হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 4-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা চক্র পর্যন্ত আমরা পড়ছিলাম, বিভিন্ন বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে মাইটোসিস। তো বহুকোষী জীবের গঠনের জন্য একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে নর্মালি মাইটোসিস বলে থাকে। যে একটা মাতৃকোষ থাকবে, একটা থেকে যদি তোমার দুইটা হয়ে যায়, দুইটা কোষ যদি হয়ে যায়, সেটাকে আমরা, যেই প্রক্রিয়া হয় সেটাকে বলতেছি আমরা মাইটোসিস। তো এই প্রক্রিয়ায় কোষের ভেতরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোজোম উভয়ই সমানভাবে বিভক্ত হয়। তাহলে ক্রোমোজোম, নিউক্লিয়াস এগুলো কি জিনিস? তো একটা কোষ যখন এরকম গোল অবস্থায় থাকে, তার মাঝখান অবস্থায় নিউক্লিয়াস থাকে। আর বাইরের যে সাদা অংশটা থাকে এটাকে বলে সাইটোপ্লাজম, ভিতরে এটাকে বলে নিউক্লিয়াস। আবার নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে সুতার মতো অংশ থাকে যেটাকে বলে ক্রোমোজোম। তা এরাও কিন্তু সমানভাবে বিভক্ত হয়ে যায়। এবং ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের হুবহু একই রকম হয়। যে তার বৈশিষ্ট্য, তার সংখ্যা, গুণাগুণ সব তার মায়ের কোষের মতো হয়। অপত্য কোষ বলতে ধরেন তার বাচ্চা দুটো, ঠিক আছে? তার বাচ্চা দুটো তার মায়ের সমান গুণ সম্পন্ন অনুরূপ হয়। তো অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে একটা বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষ বিভাজিত হয়ে হুবহু মাতৃকোষের অনুরূপ দুইটা অপত্য কোষে তৈরি করে। তো এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের কোথায় হয়ে থাকে? দেহকোষে হয়ে থাকে। যে আমাদের শরীরের ভিতরে যে দেহ আছে বাইরের, সে বাইরের কোষগুলো, স্কিনে যে কোষগুলো থাকে সেগুলো বিভাজন কিন্তু মাইটোসিস কোষ বিভাজনেই হয়ে থাকে। এইটা বিভাজনের কারণে আমরা কিন্তু কি হই, যে এই বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি হয়। যে আমাদের শরীরটা যে ছোটবেলা থেকে আস্তে আস্তে বাড়ছে, লম্বা হয়েছি আমরা, এই লম্বা হওয়ার পিছনে কোন বিভাজনটা দায়ী? মাইটোসিস কোষ বিভাজনটা দায়ী। ঠিক আছে? তাহলে তোমরা ইতোমধ্যে জেনেছো যে আদি এককোষী জীবে কিন্তু মাইটোসিস হয় না, এদের কিন্তু অ্যামাইটোসিস হয়, আমরা কিন্তু আগে পড়ছি। তো এছাড়াও বহুকোষী জীবের জনন মাতৃকোষ, প্রাণীর স্নায়ুকোষ, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস বিভাজন কিন্তু দেখা যায় না। এই জায়গাগুলোতে কিন্তু নর্মালি মাইটোসিস হয় না। ঠিক আছে? এবার হচ্ছে মাইটোসিসের কোষ বিভাজনের ধাপ সমূহ। যে মেইন কি কি ধাপে মাইটোসিসটা হয়, মূলত 5টা ভাগে হয়। তো মাইটোসিস কোষ বিভাজন একটা ধারাবাহিক পদ্ধতি। মানে একটার পর একটা, ধারাবাহিক বলতে বোঝাচ্ছে একের পরে দুই, 2 নম্বর পরে তিন, মানে প্রোফেসের পরে মেটাফেজ, অ্যানাফেজ এরকম হবে। কখনোই প্রোফেসের পরে অ্যানাফেজ হইতে পারবে না। ঠিক আছে? তো এই বিভাজন সাধারণত কয়েকটা পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। কোষচক্র পড়ার সময় তোমরা জেনেছো মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগে প্রস্তুতি হিসাবে কিন্তু কিছু কাজ করতে হয়, যেটাকে আমরা বলি ইন্টারফেস পর্যায়। তোমার পরীক্ষা যখন আসে, তুমি যেমন মেইন পরীক্ষা বসার আগে প্রিপারেশন নাও, তো মাইটোসিসও যখন ওর মেইন প্রক্রিয়াটা করবে তখন তার আগে কিছু প্রিপারেশন নিবে। যেই প্রিপারেশন ফেজটাকে আমরা বলতেছি ইন্টারফেস পর্যায়। তো কোষের প্রতিটা ক্রোমোজোমের একটা করে কি হয়, প্রতিলিপি মানে ফটোকপি তৈরি হয়। প্রত্যেকটা ক্রোমোজোমের সেম টু সেম অনুলিপি তার অপত্য কোষে তৈরি হয়। তো মাইটোসিস প্রক্রিয়ার ধাপগুলা কি কি? প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ, তারপরটা মেটাফেজ, তারপরটা অ্যানাফেজ, তারপরটা টেলোফেজ, তারপরটা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে? তাহলে প্রোফেজে কি হয় আমরা একটু দেখি। যে মাইটোসিসের প্রথম ধাপ হলো প্রোফেজ। এই ধাপে প্রোফেজ নিউক্লিয়াস আকারে কি হয়, একটু বড় হয়। এবং এই ধাপের শুরুতে কোষের প্রতিটা ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, যেগুলোকে আমরা ক্রোমাটিড বলি। ক্রোমাটিড মানে ক্রোমোজোম যখন একটা বস্তুর সাথে যুক্ত থাকে, মানে সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত থাকে, মানে ক্রোমাটিড যখন সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত থাকে পুরো জিনিসটাকে আমরা ক্রোমোজোম বলি। আর ভাঙায় ক্রোমোজোমটাকে যখন ভেঙে যায়, ভেঙে যখন বলি তখন আমরা ক্রোমাটিড বলি ক্রোমোজোমটাকে। ঠিক আছে? তাহলে এই পর্যায়ে নিউক্লিয়াসের দুই মেরুতে তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্র গঠিত হতে থাকে। এবং এদিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমাটিড গুলো ক্রমাগত স্প্রিং এর ন্যায় কুণ্ডলিত হয়ে খাটো ও মোটা হইতে থাকে। তাহলে এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন ক্রমাগত কি হতে থাকে, বিলুপ্ত হইতে থাকে। তাহলে এখানে দেখেন, ছবিতে দেখলে আপনারা বেশি ক্লিয়ার হবেন। যেমন এটা হচ্ছে প্রোফেজ। ঠিক আছে? প্রোফেজে কি হয়, যে মানে ইন্টারফেস হচ্ছে প্রথমে। যে মাতৃকোষ প্রতিটা ক্রোমোজোমের একটা অবিকল প্রতিলিপি তৈরি করে বিভাজন প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয়। তো প্রস্তুত যখন হয়, প্রোফেজ ধাপটা যখন আসবে, তখন ক্রোমোজোমের কুণ্ডলী পাকিয়ে যাবে। এই যে ক্রোমোজোম গুলা কি হয়ে যাবে, কুণ্ডলী পাকিয়ে খাটো ও মোটা হতে থাকে। প্রতিটা ক্রোমোজোম তার অনুলিপ সহ সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিড হিসাবে যুক্ত হতে থাকে। এই যে মাঝখানে যে পয়েন্টটা দেখতেছেন, এটা হচ্ছে কি, সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে। ঠিক আছে? আর স্পিন্ডল যন্ত্রের কথা যেটা বলছে, এই যে এখানে স্পিন্ডল যন্ত্র, এগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আচ্ছা, তাহলে পরের ধাপে কি হয়, মেটাফেজ। মেটাফেজে কি হয়, এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নির্মিত দুই মেরু। মেরু কোথায় ছিল বলেন তো? মেরু হচ্ছে এই যে এখানকার, এটা একটা মেরু, এটা একটা মেরু, দুইটা মেরু। ঠিক আছে? এই যে ডট ডট যেটা দেখতেছেন, দুইটা মেরু। ঠিক আছে? আবার নিচে যদি তাকাই, এই যে এটা একটা মেরু, এটা একটা মেরু। ঠিক আছে? তাহলে দুই মেরু তো কি হয়,
যে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি জায়গায় ক্রোমোজোম গুলা চলে আসে, ক্রোমোজোম গুলা ঠিক মাঝখানে চলে আসে। এতদিন তো মানে এতক্ষণ পর্যন্ত সেগুলো উল্টাপাল্টা অবস্থায় ছিল। তো মেটাফেসে যখন আসে তখন হচ্ছে তারা স্পিন্ডল যন্ত্রের একদম মাঝখানে চলে আসে ক্রোমোজোম গুলো। তো প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং ক্রোমোটিড বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। তাহলে এই পর্যায়ে ক্রোমোজোম গুলোকে সবচেয়ে খাটো মোটা দেখায়। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে, দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়া হয়ে যায়। এখানে যেমন বিলুপ্ত হওয়া আস্তে আস্তে শুরু হয়েছিল, এখানে মেমব্রেনটা পুরোটাই বিলুপ্ত হয়ে যায় মেটাফেজ। তো দেখেন মেটাফেজে কি হয়েছে, এই যে মেটাফেজে, মেটাফেজে কি হচ্ছে, যে আমাদের যে মেমব্রেনটা একদমই চলে যায়, বাইরে যে একটা মেমব্রেন থাকে, এই যে দেখেন, এই যে মেমব্রেনটা, এটাকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন বলে। এই মেমব্রেনটা কি এখানে আছে? নাই। আর ক্রোমোজোম গুলো কোথায় চলে আসছে? বিষুবীয় মানে বিষুবীয় অঞ্চল কি মাঝখানে চলে আসে। বিষুবীয় অঞ্চলটার কথা হচ্ছে দুই মেরুর মাঝখানে যদি কোনো বস্তু চলে সেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলি। তো এই বিষুবীয় অঞ্চল চলে থাকে এবং ক্রোমোজোম গুলো ক্রমাগত কি হতে থাকে, খাটো আর মোটা হইতে থাকে। ঠিক আছে, এবার আসেন অ্যানাফেজে। এগুলো কিন্তু সবই আপনাদের মুখস্থর মতোই করতে হবে, বাসায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো অ্যানাফেজ হচ্ছে কি, কোষ বিভাজনের এই পর্যায়ে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে পড়ে। ক্রোমাটিড দুইটাকে অপত্য ক্রোমোজোম বলে, এবং যখনই আলাদা হয়ে যাবে তখন আমরা অপত্য কথাটি ইউজ করব। এবং দুটিতেই একটা করে সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে। অপত্য ক্রোমোজোম দুইটা কোষের মধ্যবর্তী বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে বিপরীত মোড়ের দিকে চলে যেতে শুরু করে। মেরুর দিকে যাওয়ার সময় অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং ক্রোমাটিড বাহুগুলো তার পিছনের দিকে থাকে, মাথাটা আগে থাকে, তার বাহুগুলো পিছনের দিকে থাকে। তো এই পর্যায়ে এই স্পিন্ডল তন্তু প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই এই পর্যায়ে সমাপ্তি ঘটে। তা আসেন কি বলছে, আমরা একটু দেখি অ্যানাফেজের ছবিতে, যে অ্যানাফেজে কি করতেছে দেখেন তো। এখানে ক্রোমোজোমগুলো সুন্দর মতো বিষুবীয় অঞ্চল ছিল, কিন্তু এখানে ওরা মাঝখান থেকে ভাগ হয়ে গেছে দেখেন, মাঝখান থেকে কিন্তু আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার কারণে এই ক্রোমোজোম গুলো যাচ্ছে এই মেরুর দিকে, এই ক্রোমোজোম গুলো ওরা যাচ্ছে অগ্রগামী বলছিল না, তাহলে এরা হচ্ছে এদিকে যাচ্ছে, দুই মেরুর দিকে চলে যাচ্ছে। তো দুই মেরুর দিকে যাওয়ার সময় তাদের কি সেন্ট্রোমিয়ার গুলা অনুগামী থাকে আর বাহুগুলা বাহুগুলা কি পিছনের দিকে থাকে। ঠিক আছে, এটাই বলতেছে। আর হচ্ছে আরেকটা কথা মনে রাখবেন যে এনাফেজে কিন্তু ক্রোমোজোম গুলোর কিছু আকার আছে, ভি, এল, জে এরকম শেপের আকার ধারণ করে ক্রোমোজোম গুলো, এটা একটা বৈশিষ্ট্য এনাফেজে। ঠিক আছে, যে এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন। এবার আসি আমরা টেলোফেজে। টেলোফেজে কি হয়, যে মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ে হচ্ছে টেলোফেজ। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে একদম চলে আসে। তখন যে অ্যানাফেজে যাত্রা শুরু করছিল, ওদের ডেস্টিনেশন কোথায় ছিল? মেরুতে। তো ওরা এখানে টেলোফেজে এসে মেরুতে চলে আসে এবং ক্রোমোজোম গুলো ধীরে ধীরে আবার কি সরু ও লম্বা আকার ধারণ করে আস্তে আস্তে আবার চিকন হইতে শুরু করে মোটা থেকে। তো নিউক্লিওলাস ও নিউক্লিয় মেমব্রেনের আবার আবির্ভাব ঘটে, আবার ওরা ফেরত আসে, যার ফলে দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে এবং সবশেষে বিলুপ্ত হয়ে যায়। দেখেন, টেলোফেজে যখন আসছে তখন এই যে এখানে কি কোনো মেমব্রেন ছিল? এই যে নিউক্লিয়ার মেমব্রেন তো বিলুপ্ত হয়ে গেছিল এই দুইটা ফেজে, কিন্তু আবার নিউক্লিয়ার মেমব্রেন আসছিল, আবার ক্রোমোজোম গুলো পেঁচানো সুতার মতো হয়ে গেছে। স্পিন্ডল যন্ত্র যেটা ছিল এটা কিন্তু আবার বিলুপ্ত হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, টেলোফেজে কিন্তু এই ধাপটা হয়। তো লাস্ট ধাপে কি হচ্ছে, লাস্ট ধাপে সাইটোকাইনেসিস হয়। যেমন যে প্রক্রিয়া বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয় তাকে সাইটোকাইনেসিস বলে। তো এই পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজনের সঙ্গে সঙ্গে কোষের মধ্যবর্তী অংশে নিউক্লিয়ার মেমব্রেনের উভয় পাশ থেকে দুইটা খাঁজের মতো সৃষ্টি হয়। এই যে দেখেন, টেলোফেজ পর্যায়ে কিন্তু এই যে খাঁজ সৃষ্টি হয়েছিল তাই না, একটু চেপে গেছিল এখানে। চেপে যাওয়ার কারণে এই খাঁজ ক্রমান্বয়ে গভীর হয়ে মিলিত হয়ে দুইটা অপত্য কোষে ভাগ হয়ে যায়, যে ওরা আলাদা হয়ে যায়। এখানে দেখছেন আলাদা হয়ে গেছিল খাঁজের মাধ্যমে। তাহলে সাইটোপ্লাজমিক অঙ্গাণু সমূহের সমবন্টন ঘটার ফলে দুইটা পরিপূর্ণ অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এই যে আমরা যাত্রা শুরু করছিলাম একটা কোষ থেকে, কিন্তু ফাইনালি আমরা পাইছি কয়টা? দুইটা কোষ। এখানে কিন্তু এন্ড হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে একটা কোষ ছিল, একটা থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মাইটোসিসের একটা চিত্রের মাধ্যমে ওরা বুঝাইছে। এবার আসেন, মাইটোসিস কোষ বিভাজন কেন গুরুত্ব আছে, আমাদের শরীরে কেন দরকার। জীবদেহের বৃদ্ধি ও কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। নিচে মাইটোসিস কোষ বিভাজনের উল্লেখযোগ্য গুরুত্বগুলো তুলে ধরা হলো। এক নম্বর গুরুত্ব কি, যে বহুকোষী জীবে যাদের জীব, যে জীবগুলো বহুকোষ মানে অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যেমন আমরা, বিভিন্ন প্রাণী, ভাইরাস ব্যাকটেরিয়া বাদে যে প্রাণীগুলো আছে সেগুলো সবগুলোই বহুকোষী জীবে, জাইগোট নামক একটা মাত্র কোষ থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয়। যে এই জীবগুলোর একটা কোষ থাকে যেটাকে বলা হয় জাইগোট কোষ, এই কোষটা হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি আস্তে আস্তে শুরু হয়, মানে বাচ্চা অবস্থায়। ঠিক আছে, তো দুই নম্বর কি বলতেছে, যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ও গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে। তাই না, আমরা ঠিক মতো আমরা আকারে বৃদ্ধি পাচ্ছি কিনা, কোন আয়তনে বাড়তেছি আমরা, কোন গুণ সম্পন্ন হচ্ছে, এগুলো সবই কিন্তু বজায় থাকে। তো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার একটা ভারসাম্য বজায় থাকে। 4 নম্বর বলতেছে কি, যে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব
কোষের সমসংখ্যক ও সমগুণধারী ক্রোমোজোম থাকে। কম বেশি হইতে পারে না। এই যে মাইটোসিস প্রক্রিয়া যদি না হইতো, তাহলে আমাদের ক্রোমোজোম গুলো সঠিকভাবে ভাঙতে পারতো না, সমান আকারে ভাঙতে পারতো না। 5 নম্বর কি বলতেছে, বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। শরীরে কোথাও যদি আপনার কেটে যায়, দেখবেন যে কয়েকদিন পরে কালো হয়ে যায়, তাই না? আমরা সবাই খেয়াল করছি। তো কালো হয়ে ওই জায়গাটা আবার সুন্দর হয়ে আবার আগের মতো হয়ে যায়। তো এই যে সুন্দর মতো আবার আগের মতো ক্ষতস্থানটা পূরণ করে দেয়, এটা কি করে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এদের পুনরুৎপাদন করে। আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত কোষ কিন্তু ন্যাচারালি ভাবে কিন্তু অনেকগুলো কোষ মারা যায়, আবার নতুন করে মাইটোসিস প্রক্রিয়া কোষ কিন্তু কি গঠন হয়। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। কোষগুলো মারা যাওয়া না গেলে কিন্তু আর মানে আমরা যে ব্যায়াম ট্যায়াম করি, খেলাধুলা করি, এখানে কিন্তু অনেক কোষ কিন্তু ঝরে পড়ে যায়। তো এগুলা আবার ফিল আপ করার জন্য কোন কাজটা করে, কে করে কাজটা? মাইটোসিস কোষ বিভাজন করে। ঠিক আছে, এই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। এবার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রণ। আমরা যদি মাইটোসিস কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ না করি, মানে খেলাধুলা বা এই যে একটু আগে যে বললাম যে কোষের মৃত্যু হওয়াটা জরুরি, এখন এইটা যদি ক্ষয়প্রাপ্ত না হয়, আমরা যদি সারাদিন বাসায় ঘুমাই, খাই আর ঘুমাই, তাহলে কি হবে? দেখেন, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে কোষের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবের বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয় এই প্রক্রিয়াটা। তো জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় বিভিন্ন প্রভাবকের উপস্থিতি ও অনুপস্থিতির কারণে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমারের মতো রোগ সৃষ্টি হয়, যা পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হইতে পারে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ইত্যাদি অনিয়ন্ত্রিত মাইটোসিস পরিবেশনের বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। যেমন শরীরে যদি রোগ জীবাণু বেশি থাকে, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, মানে বিভিন্ন ক্ষতিকর পদার্থের নিকট যদি যান, তো এই প্রভাবগুলো আমাদের শরীরের মধ্যে, কোষের মধ্যে একটা প্রভাবক হিসেবে কাজ করে, যার কারণে আমাদের বিভিন্ন রোগ বালা হয়। যেমন যকৃত, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, তারপর হচ্ছে ত্বক, কোলন, এরকম প্রাণীদের প্রায় সকল অঙ্গে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে। তাহলে ক্যান্সার বা টিউমারটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। যে আমরা যদি মানে আমাদের যদি শরীরের পরিশ্রমটা ঠিক মতো না হয়, আমরা যদি খেয়ে দিয়ে খালি ঘুমাই, তাহলে আমাদের শরীরে ওজন যদি বাড়তে থাকে, যত ওজন বাড়বে দেখবেন যে আমাদের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটা হয়ে যায়। এই জন্য ডাক্তাররা রেকমেন্ড করে কি, আপনি হচ্ছে শারীরিক পরিশ্রম করেন। ঠিক আছে, সারাদিন বাসায় বসে থাকবেন না, একটু হাঁটা চলা, খেলাধুলা এগুলো করা, তাহলে হচ্ছে আমাদের কোষ নিয়ন্ত্রণটা একটু নিয়ন্ত্রণে থাকে। ঠিক আছে। তো আজকে আমরা কি পড়লাম? আজকে হচ্ছে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানলাম। যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের ক্লাস 8-এর জন্য আমি কিন্তু একটা গ্রুপ খুলে রাখছি, আপনারা ওখানে জয়েন হয়ে কিন্তু আমাকে কোশ্চেন আস্ক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, কোনো সমস্যা হলে জানাবেন। আসসালামু আলাইকুম।